This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের একটা বড় খবর, বিগ ওয়ালে ব্রেক করছি আমরা। অত্যন্ত বড় খবর, বিগ ওয়ালে জঙ্গি তৈরির কারখানা আল ফালাহ থেকে নিখোঁজ 10 জন নিখোঁজ হয়ে গেছেন। খোঁজ মিলছে না বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মী সহ 10 জনের। আমরা প্রথম দিনই প্রশ্ন তুলেছিলাম, এটাই কি তাহলে আতুর ঘর? আর তারপর যে তথ্যগুলো পাচ্ছি আমরা, যে খবরগুলো পাচ্ছি আমরা, তা বোধহয় এই প্রশ্নটাকে আরো জোরালো করছে। সায়ন্তর কাছ থেকে ডিটেল নেব। সায়ন্ত, দেখো, এই আল ফালাহ ইউনিভার্সিটির ভেতরে যে মূলত জঙ্গিদের আতুর ঘরে বা জঙ্গি তৈরি কারখানার পরিণত হয়েছে, তাই নিঃসন্দেহে মনে করছেন তদন্তকারীরা। আর এই অবস্থায় দাঁড়িয়ে যত তদন্ত গভীরে যাচ্ছে, তত কিন্তু একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে এই ইউনিভার্সিটির সম্পর্কে। এবার দেখা যাচ্ছে পড়ুয়া শিক্ষাকর্মী মিলিয়ে প্রায় 10 জনের খোঁজ মিলছে না, যারা ঘটনার পর থেকেই আচমকাই নিখোঁজ। সেখান থেকে তদন্তকারীরা মনে করছে কোথাও যে এই 10 জন বা এই টেরার যে মডিউলের নেটওয়ার্ক তৈরি হচ্ছিল, তাদের সঙ্গে এই 10 জনের কোথাও না কোথাও সব লিঙ্ক রয়েছে। আর যে কারণেই তারা যাতে কোনো জিজ্ঞাসাবাদের মুখে না পড়তে হয় বা পুলিশ তদন্তকারীদের হাতে না পড়তে হয়, তার জন্য কিন্তু আচমকাই তারা ইউনিভার্সিটিতে আসা বন্ধ করে দিয়েছেন। তাদের বাড়িতেও তাদের খোঁজ মিলছে না। অর্থাৎ তারা গেল কোথায়? টেরার মডিউলের নেটওয়ার্ক কি অন্য জায়গায় আরো নতুন করে তৈরি হচ্ছে বা বড় কোনো প্ল্যান রয়েছে? এটাই কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী। ইতিমধ্যেই তদন্তকারীরা ওই যারা যারা নিখোঁজ তাদের ফোন নম্বর জোগাড় করেছে, তাদের লাস্ট লোকেশন কোথায় ছিল সেইটা মূলত ট্র্যাক করে দেখার চেষ্টা করছে যে শেষ পর্যন্ত কবে মোবাইল বন্ধ ছিল, বন্ধ রয়েছে, কবে লাস্ট বন্ধ হয়েছে, কোথায় লাস্ট লোকেশন কোথায় ছিল, এগুলো তদন্তকারীরা খতিয়ে দেখছে। ধন্যবাদ শান্ত। দিল্লি নাশকতা এবার নাম জড়ালো সাহারানপুরে। সন্ত্রাসী ঘাঁটি তৈরি হচ্ছিল সাহারানপুরেও। এখানেই যুক্ত ছিল জঙ্গি ডাক্তার পারভেজ আনসারি। কিভাবে যুক্ত? গোয়েন্দা সূত্রে কি খবর পাচ্ছি আমরা, সুমন? দেখো, যেভাবে একের পর এক জৈশের ডাক্তার মডিউল প্রকাশ্যে আসতে সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘাঁটি গেড়ে সমাজসেবার নামে কিন্তু আড়ালে নাশকতা চালানোর ছক ছিল এই ডাক্তার মডিউলের। এবং তার জন্যই উত্তরপ্রদেশের সাহারানপুরে ডাক্তার পারভেজ আনসারি নামমাত্র টাকায় রোগী দেখতেন এবং কোথাও একটা মাফিয়া হয়ে ওঠার একটা ইচ্ছে ছিল, এবং তার আড়ালে কিন্তু নাশকতা চক্র চালানোর জন্য এবং তার বিস্তারের জন্য কাজ করছিল ডক্টর পারভেজ আনসারি। গোয়েন্দারা ইতিমধ্যেই এই তথ্য জানতে পেরেছেন এবং তারা সাহারানপুরকেও তাদের তদন্তের আওতায় আনছেন, কারণ সেখানে আর কোনো মডিউলের পার্ট আছে কিনা সেটাকেও খতিয়ে দেখতে হবে। একের পর এক বিস্ফোরক তথ্য এভাবেই সামনে আসছে। শুভজিৎ, নজর রাখো। এদিকে দিল্লি নাশকতা তদন্তে গোয়েন্দাদের হাতে বিস্ফোরক তথ্য। আরো প্রকট হচ্ছে পাকিস্তানের যোগ। পাকিস্তানের ডিজিটাল অ্যাপ সাদাপের মাধ্যমে টাকা তুলছিল জৈশ। ভারতে হামলা চালাতে আত্মঘাতী স্কোয়াড তৈরি করতে তহবিল সংগ্রহ করছিল জৈশ। সূত্র বলছে ডিজিটাল হাওয়ালার মাধ্যমে টাকা তুলছিল জঙ্গি সংগঠন জৈশ। শীতকালীন কিট কিনতেও ব্যবস্থা ছিল জৈশের তরফে। শীতকালীন কিট প্রতি 20,000 পাকিস্তানি মুদ্রা সংগ্রহ, লিফলেট প্রকাশ্যে। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলার জেলে চলছে জেরা। শাহিন শাহিদের জাল ছিঁড়তে জেলবন্দি 3 জনকে দফায় দফায় জেরা করছেন গোয়েন্দারা। পশ্চিমবঙ্গ হয়ে কি ডাক্তার মডিউলের কাছে টাকা পৌঁছিয়েছে? হাওয়ালা নেটওয়ার্ক থেকে উদ্ধার পলাশিপাড়ার মাদক ব্যবসায়ীর অ্যাকাউন্ট নম্বর। ভালো করে শুনবেন। 2023 সালে 5 কোটি টাকার মাদক সহ এসটিএফ এর হাতে গ্রেপ্তার হয় সাবির আহমেদ নামে ওই মাদক ব্যবসায়ী। জেলবন্দি সাবিরের অ্যাকাউন্ট দিয়ে 3 লাখের বেশি লেনদেন হয়েছে। সেই সন্দেহজনক লেনদেন নিয়েই জেরা করা হচ্ছে সাবিরকে। অন্যদিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবিরের ভাই ফয়সাল আহমেদকেও। লাস্কার জঙ্গি যোগের ধৃত ছাত্রী তানিয়া পারভিন, নিশ্চয়ই মনে আছে আপনাদের, সেই তানিয়া পারভিনকেও জেলে গিয়ে জেরা করছেন গোয়েন্দারা। তানিয়ার মডিউল যুক্ত কর্ণাটকের লস্কর হ্যান্ডেলের শহীদ ইদ্রিসকেও জেরা করা হচ্ছে। আচ্ছা, এই তানিয়ার সঙ্গেও কি সরাসরি যোগ ছিল মাসুদ আজহারের বোনের? দিল্লি বিস্ফোরণের চাই শাহিনের সঙ্গেও কি যোগ ছিল এই তানিয়ার? গোয়েন্দাদের সন্দেহ তানিয়ার মডিউলের সঙ্গে যোগ ছিল শাহিনের মহিলা মডিউলেরও। দিল্লি বিস্ফোরণে পাকিস্তানের হাত রয়েছে পরিষ্কার হয়ে গেল, স্বীকার করছেন পাক অধিকৃত কাশ্মীরের একজন নেতা। দিল্লি হামলায় পাক যোগের কথা মানলেন পাক রাজনীতিক আনোয়ারুল হক। নিঃসন্দেহে বড় খবর। तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे कर्म किया। जो स्टेटस को मुझे मिला, मैंने उसमें कोई कमी नहीं आने दी। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा,
उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी, बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्डर ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह फौज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा और ऐसा मारा आज तक तैयारों की गिनती पूरी नहीं हुई। अगर मुसल्लह फौज पाकिस्तान के किरदार के ऊपर कोई मनफी गुफ्तगू करेगा तो उसका जवाब इसी तरह लाजिम है जिस तरह फर्ज नमाज है। না, নিজের দেশে হিরো হতে গিয়ে অনেক পাকিস্তানিকে আমরা দেখেছিলাম এরকম বড় বড় বাতেলা দিতেন, সেটা বলতে গিয়ে কোথাও বোধহয় মুখ ফসকে সত্যি কথাটাও বলে দিয়েছেন। পরিষ্কার হয়ে গেল দিল্লি বিস্ফোরণে পাকিস্তানের হাত রয়েছে। দিল্লি হামলায় পাক যোগের কথা মেনে নিয়েছেন পাক রাজনীতিক আনোয়ারুল হক, তিনি মেনে নিয়েছেন প্রকাশ্যে। আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন এই আনোয়ারুল হক। দিল্লি বিস্ফোরণে পাকিস্তানের হাত রয়েছে শিকার পাক অধিকৃত কাশ্মীরের একজন নেতার। দিল্লি হামলায় পাক যোগের কথা মানলেন পাক রাজনীতিক আনোয়ারুল হক। আর একবার শোনাবো ঠিক কি বলেছেন। तो कजिया कश्मीर के हवाले से भी मालिक ने मेरे पे करम किया, जो स्टेटस को मुझे मिला मैंने उसमें कोई कमी नहीं आने दी। इतना जरूर किया कि नरेंद्र मोदी को भी ललकारा, उसकी पूरी हुकूमत को भी ललकारा, उसकी कीमत भी दी, बोल के ये बात कही कि ये फितना खारिज नहीं है, फितना हिंदुस्तान है। इस खाकसार के पहले जुमले पर ये जुमले तब्दील हुए और रिकॉर्डर ने ये बात सुनी, तारीख ने, कि मैंने ये कहा कश्मीर हाउस में बैठ के कि अगर नहीं बाज आओगे बलूचिस्तान को ब्लीड करने से तो लाल किले से लेकर कश्मीर के जंगलों तक तुम्हें घुस के मारेंगे। और अल्लाह के फजल करम से इस गुनाहगार के लफ्जों की अल्लाह पाक ने हुर्मत रखी। चंद दिनों बाद हमारी मुसल्लह फौज ने, हमारे शाहीनों ने अंदर घुस के मारा और ऐसा मारा आज तक तैयारों की गिनती पूरी नहीं हुई। अगर मुसल्लह फौज पाकिस्तान के किरदार के ऊपर कोई मनफी गुफ्तगू करेगा तो उसका जवाब इसी तरह लाजिम है जिस तरह फर्ज नमाज है। আমরা দেখলাম নির্লজ্জ পাকিস্তান প্রকাশ্যে বলছে। অবশ্য হিরো হতে গিয়ে অনেকে অনেক কথাই বলে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, শুভজিৎ রয়েছি। দীপাঞ্জন বাবু, অবশ্যই আপনিও তাকিয়ে আছেন, আমরাও তাকিয়ে আছি, গোটা দেশের মানুষ তাকিয়ে আছে। এরপরে কেন্দ্রের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে ঠিক কোন লেভেলে ব্যবস্থাটা নেওয়া হয়, ডিপ্লোম্যাটিক স্তরে নাকি গ্রাউন্ড স্ট্রাইক নাকি এয়ার স্ট্রাইক? দীপাঞ্জন বাবু, দেখুন, প্রথমত একজন রাজনীতিবিদ কি বলছে সেটার উপরে ভারত সরকার আমার মনে হয় না এক্ষুনি কোনো কাজ করবে যতক্ষণ না সলিড প্রুফ এভিডেন্স না পাচ্ছে, যেটা আমরা পহেলগাঁওয়ের সময় পেয়েছিলাম এবং তারপর আমরা যথোপযুক্ত কাজ যা করার সেটা করেছি। আচ্ছা, এখন পাকিস্তানের এটা তো নেচার, এখানকার সমস্ত নেতারা এই যে ছোট মোটো সাংসদ ও বিধায়ক সবাই খুব বড় সন্ত্রাসবাদী বা জিহাদি হতে চায়। তো সেই কথা এক্ষুনি আমার মনে হয় না ভারত সরকার করবে, তবে নজর রাখবে, ডেফিনেটলি এগুলো গুরুত্ব দিয়ে দেখবে। আর সঠিক প্রমাণ, উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে ভারত যা করার এবার সেটা দেখবে। অ্যাক্ট অফ ওয়ার, সেটা প্রধানমন্ত্রীও বলেছেন, এবং অ্যাক্ট অফ ওয়ারের কি রেসপন্স হবে সেটাও দেখতেই পাবে সারা বিশ্বের মানুষ। ধন্যবাদ।